হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের ফার্স্ট যে টপিক কার্য, সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই মন দিয়ে শুনবে, আশা করি সবাই বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ফার্স্ট, কার্য কাকে বলে? কার্যটা কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। অর্থাৎ কার্যের সংজ্ঞাটা জানতে গেলে আমাদের একটা বিষয় জানতে হচ্ছে যে স্মরণ। তো স্মরণটা তোমরা সবাই আগের চ্যাপ্টারে পড়েছো, আমি তবু আরেকবার তোমাদের বলছি, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে বিষয়টা। তো দেখো স্মরণ কী জিনিস। স্মরণ কাকে বলছে? যে গতিশীল বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে সেই স্থান পরিবর্তনকে বস্তুকণাটির স্মরণ বলে। বস্তুকণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হলো বস্তুকণাটির স্মরণের পরিমাপ। অর্থাৎ যেটা বলছে যে স্মরণের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। স্মরণটা কী জিনিস? যে একটা গতিশীল বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে, অর্থাৎ নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করবে। আর হচ্ছে হলো বস্তুকণাটির প্রাথমিক আর অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা, সেটা হচ্ছে হলো বস্তুকণাটির স্মরণ। অর্থাৎ স্মরণের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো বস্তুকণাটির নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করবে, আর হচ্ছে হলো বস্তুকণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে হলো স্মরণ। অর্থাৎ দেখো, এটা হচ্ছে হলো, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা একটা নির্দিষ্ট দিকে এখান থেকে এখানে আসলো। অর্থাৎ এই বস্তুকণাটি একটা নির্দিষ্ট দিকে এখান থেকে এখানে আসলো, অর্থাৎ স্থান পরিবর্তন করলো একটা নির্দিষ্ট দিকে। অর্থাৎ বস্তুকণাটির স্মরণ কতটুকু হলো? যে বস্তুকণাটির স্মরণ এস, স্মরণকে আমরা এস দিয়ে লিখি, যে বস্তুকণাটির স্মরণ হলো এস। অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্বটা গেল, এটাই হলো বস্তুকণাটির স্মরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তুকণাটির যে স্মরণটা হয়, যে স্থান পরিবর্তন করে নির্দিষ্ট দিকে যে স্থান পরিবর্তনটা হয়, সেটা হলো বস্তুকণাটির স্মরণ। আর একটা পয়েন্ট বলেছিলাম আমি স্মরণ, যে বস্তুকণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাকে বলে স্মরণ। দেখো আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এটা একটা আয়তকার মাঠ, যে এটা হচ্ছে হলো একটা আয়তকার মাঠ। এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করে এই দৈর্ঘ্য বরাবর গেল, প্রস্থ বরাবর আসলো, আবার এদিকে আসলো, তারপর আবার প্রস্থ বরাবর গিয়ে এখানে আসলো। অর্থাৎ বস্তুকণাটির তাহলে যাত্রা শুরু করলো এই বিন্দু থেকে, চারপাশ ঘুরে আবার সেই এই বিন্দুতে আসলো। অর্থাৎ এ আর বি এর, তাহলে এই বস্তুকণাটির প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী তো কোনো দূরত্ব নেই, যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো আবার সেই বিন্দুতে এসলো। অর্থাৎ এক্ষেত্রে স্মরণ হচ্ছিল শূন্য। অর্থাৎ আমি যেটা বললাম, যে আমাদের স্মরণের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা নির্দিষ্ট দিকে যে সরলরৈখিক স্থান পরিবর্তন করবে, আর একটা হচ্ছে হলো প্রাথমিক আর অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্বটা, সেটা হচ্ছে হলো স্মরণ। তাহলে চারপাশ ঘুরে আসলো, তাহলে প্রাথমিক অবস্থান এ থেকে যাত্রা শুরু করেছে, আবার সেই স্থানেই বিন্দুতেই ফিরে আসলো। তাহলে এক্ষেত্রে ব্যক্তির স্মরণ হচ্ছিল শূন্য। এখন দেখো, এক ব্যক্তি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বরাবর দৈর্ঘ্য বরাবর গিয়ে আবার প্রস্থ বরাবর আসলো, তাহলে বস্তুকণাটির, তাহলে সেই ব্যক্তির স্মরণ কত? তাহলে এক্ষেত্রে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ব্যক্তির যাত্রা শুরু করেছে এই বিন্দু থেকে, অন্তিম যাত্রা শেষ করেছে হলো সি, তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা কোনটা? এই যে এসি। অর্থাৎ এক্ষেত্রে বস্তুকণাটির স্মরণ হচ্ছে হলো এসি। কিন্তু যদি বলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে টোটাল, অর্থাৎ এই যে দৈর্ঘ্য বরাবর গেল, তারপর প্রস্থ বরাবর আসলে, এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। আর স্মরণটা হচ্ছে হলো প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব, এটাই হচ্ছে হলো স্মরণ। তাহলে বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে হলো অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের মধ্যে ডিফারেন্স। তো এখন দেখো, আমরা কার্য সংজ্ঞাটা পড়লে সবাই বুঝতে পারবে। যে কার্য দেখো কি বলেছে এখন, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে। অর্থাৎ দেখো, এই যে যেটা আমি বললাম স্মরণের ক্ষেত্রে, যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তু করাটার মধ্যে এফ বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা এখান থেকে স্থান পরিবর্তন করে সরলরৈখিকভাবে এখানে আসলো, অর্থাৎ স্মরণ হলো এস। অর্থাৎ বস্তুটার মধ্যে বল প্রয়োগের ফলে বস্তুর বলের প্রয়োগ বিন্দুর, অর্থাৎ বস্তুটির স্মরণ হয়েছে এতটুকু। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কি, যে বলটা প্রয়োগ করেছি, তাহলে সেক্ষেত্রে বলটা কার্য করেছে। তাহলে এটা হচ্ছে হলো কার্য। কার্যটা হলো এটাই, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে বলা হয়। এখন আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা বড় পাথর আছে, সেই পাথরটাকে কেউ একজন ধাক্কা দিল, তাহলে পাথরটা নড়ছে না। তাহলে তুমি যে বল প্রয়োগ করছো, তাহলে সেই বলের প্রয়োগ বিন্দু, পাথরটা নড়ছে না মানে সেই বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কার্য কত হবে? কার্য হলো
জিরো, কারণ কার্যের ক্ষেত্রে আমাদের বস্তুকণাটা স্মরণ হতে হবে, তাহলেই সেই বলটা কার্য করবে। তুমি যে বল প্রয়োগ করছো সেক্ষেত্রে পাথরটা স্মরণ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কার্য হলো জিরো। বোঝা গেল? এটা হলো কার্য। তাহলে কার্যের পরিমাপ দেখো আমরা এখন কীভাবে করব, যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। অর্থাৎ বস্তুর মধ্যে যে বলটা প্রয়োগ করা হয়েছে এফ বল, আর ওই বলের অভিমুখে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকে বস্তুকণাটির যে স্মরণ অর্থাৎ এস আমরা ধরেছি, সেই দুটোর গুণফলকে কার্যের পরিমাপ করা হয়। অর্থাৎ একটি বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এবং বস্তুর এফ বল প্রয়োগের ফলে প্রয়োগ বিন্দুর স্মরণ যদি এস হয়, তাহলে কৃতকার্য ইজিক্যাল টু ডাব্লু হিসেবে লিখি, ডাব্লু ইজিক্যাল টু এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু স্মরণ। তাহলে কার্য ইজিক্যাল টু আমরা কী জানলাম, কার্য ইজিক্যাল টু হচ্ছে হলো বল ইন্টু স্মরণ, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল আর ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর যে স্মরণ, এদের গুণফলকে কার্যের পরিমাপ হিসেবে করা হয়। তো এখন আর একটা বিষয় দেখো, যদি প্রযুক্ত এফ বলের সঙ্গে, যদি যে প্রযুক্ত বলটা এফ বলের সঙ্গে থিটা করে বস্তুর স্মরণ ঘটে, থিটা করে এই কোণটা যদি আবার থিটা হয়, থিটা করে যদি স্মরণ ঘটে, সেক্ষেত্রে স্মরণের অভিমুখ বরাবর প্রযুক্ত বলের উপাংশ এবং স্মরণের গুণফল হলো কৃতকার্যের মান। অর্থাৎ এক্ষেত্রে যদি কোণ করে বলটা প্রয়োগ করা হয় বস্তুর উপর, সেক্ষেত্রে তাহলে কৃতকার্যের মানটা হচ্ছে হলো যে এফ কস থিটা ইন্টু এস, অর্থাৎ এফ কস থিটা, এফ অর্থাৎ স্মরণের অর্থাৎ যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলের উপাংশ অর্থাৎ এফ কস থিটা, আর হচ্ছে হলো স্মরণ, এই দুটোর গুণফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয়। অর্থাৎ কার্যের পরিমাপ তাহলে আমরা কীভাবে করি, অর্থাৎ কার্যের পরিমাপ হচ্ছে হলো কার্য ইজিক্যাল টু বল ইন্টু স্মরণ, এটা গেল একটা। আর যদি থিটা কোণ করে প্রযুক্ত বলের সঙ্গে যদি থিটা কোণ করে বস্তুর এস স্মরণ হয়, তাহলে সেক্ষেত্রে কার্যের পরিমাপটা হচ্ছে হলো এফ কস থিটা ইন্টু এস। তাহলে এই দুটো বিষয় বোঝা গেল আমাদের, কার্য আর কার্যের পরিমাপ। দেখো পরপর কী আছে, এরপর আছে হচ্ছে হলো যে কার্যের রাশি নির্ধারণ। কার্যটা কী রাশি, আমরা জানি রাশি হচ্ছে দুইটা, একটা স্কেলার একটা হলো ভেক্টর। তাহলে কার্যটা কী রাশি, যে কার্য ইজিক্যাল টু আমরা জানি বল ইন্টু স্মরণ, বলও ভেক্টর রাশি, স্মরণও হচ্ছে হলো ভেক্টর রাশি। অর্থাৎ বলের একটা নির্দিষ্ট মান ও দিক আছে, স্মরণও একটা নির্দিষ্ট মান আর দিক আছে। অর্থাৎ কার্য তাদের স্কেলার গুণফল, কার্য হলো একটি স্কেলার রাশি। তাহলে এটা মনে রাখবে। অর্থাৎ কার্যের কেবল মান আছে, কোনো অভিমুখ নেই। যে রাশির মান আছে অভিমুখ নেই সেটা হলো স্কেলার। যেহেতু কার্যের মান আছে, অর্থাৎ কার্যের একটা নির্দিষ্ট মান আছে যে এত জুল বা এত আর কার্য করেছে, কিন্তু এর তো কোনো অভিমুখ নেই, তাই কার্য হলো একটি স্কেলার রাশি। তাহলে এটা বোঝা গেল যে মনে রাখবে যে কার্যটা কী রাশি, কার্য হলো একটি স্কেলার রাশি। অর্থাৎ কার্যের মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই কার্য হলো একটি স্কেলার রাশি। তারপর দেখো আছে কার্যের মাত্রা। কার্যের মাত্রা আমরা কার্য ইজিক্যাল টু জানি বল ইন্টু স্মরণ। কার্য ইজিক্যাল টু আমরা জানলাম কি, কার্য ইজিক্যাল টু জানি আমরা হলো বল ইন্টু স্মরণ। অর্থাৎ কার্যের মাত্রা বের করতে গেলে লাগবে আমাদের বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা। অর্থাৎ আমরা ফার্স্ট বলের মাত্রাটা বার করি, তারপর স্মরণের মাত্রাটা। অর্থাৎ মাত্রা বের করতে গেলে আমাদের ভেঙে ভেঙে বার করতে হয়। তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি খাতার মধ্যে, যে কার্য ইজিক্যাল টু আমরা জানি বল ইন্টু স্মরণ। তাহলে কার্যের মাত্রা বের করতে বলের মাত্রাটাকে বার করছি। বল ইজিক্যাল টু আমরা জানি ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইজিক্যাল টু এম, যেটা অর্থাৎ বল ইজিক্যাল টু এম অর্থাৎ ভর, এই হচ্ছে হলো ত্বরণ অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর লিখলাম। ত্বরণ হচ্ছে হলো বেগের বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, অর্থাৎ ত্বরণের জায়গায় লিখলাম বেগের বৃদ্ধি বাই সময়। আবার বেগ মানে আমরা জানি স্মরণ বাই সময়, তাহলে বেরণ বাই সময় আর একটা সময় এটা গুণ করে দিলাম থাকলো। তাহলে ভরকে আমরা লিখি এম দিয়ে, স্মরণ অর্থাৎ হলো একটা দৈর্ঘ্য, সেটাকে আমরা এল দিয়ে লিখি, সময় লিখি হলো টি আর একটা সময় টি, অর্থাৎ উপরে থাকলো এম এল আর এদিকে টি গুণ করলে হচ্ছে হলো টি স্কোয়ার, অর্থাৎ এম এল আর টিটা উপরে গেলে হচ্ছে হলো টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা বার করলাম বলের মাত্রা। তাহলে এখন কার্যের মাত্রাটা কি, কার্য ইজিক্যাল টু হচ্ছে হলো বল ইন্টু স্মরণ, অর্থাৎ বলের মাত্রাটা হচ্ছে হলো এম এল টি টু দি পাওয়ার -2 আর স্মরণটা হচ্ছে হলো এল। তাহলে এক্ষেত্রে কার্যের মাত্রাটা হচ্ছে হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা হচ্ছে হলো কার্যের মাত্রা। তো সবাই বুঝতে পারলে, এইভাবে আমরা মাত্রাগুলো ভেঙে ভেঙে বার করব। তারপর হচ্ছে হলো দেখো যে বলের দ্বারা কার্যটা কি আর হলো বলের বিরুদ্ধে কার্যটা কি, এই দুটো বিষয় আমরা এখন পড়ব। যে বলের দ্বারা কার্যটা কি, বলের দ্বারা কার্য হচ্ছে হলো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তাহলে বলা হয় প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে। অর্থাৎ কি বলেছে, ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটাকে এটা ধরো একটা, এটা হচ্ছে ধরো একটা বাড়ির ছাদ, এই ছাদ থেকে আমরা একটা বস্তু, এটা হলো ধরো এটা হচ্ছে হলো ধরো ভূপৃষ্ঠ, এই ছাদ থেকে একটা বস্তুকে আমরা এখানে
ফেলে দেবো ছাদ থেকে, ধরো একটা বলকে আমরা এখানে ফেলে দিলাম এই ছাদ থেকে, তাহলে বলটা কোন দিকে পড়ছে? বলটা হলো এই যে নিচের দিকে পড়ছে। আর পৃথিবীর অভিকর্ষ যে বল, সেই অভিকর্ষ বল সবসময় বস্তুকে তার নিজ কেন্দ্রের দিকে টানে, পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ বস্তুটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ বস্তুর সরণটা নিচের দিকে হচ্ছে। আর অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ সরণও যেই দিকে হচ্ছে অভিকর্ষ বলটাও সেই দিকে হচ্ছে, অর্থাৎ বল আর সরণ একই দিকে হচ্ছে। তাহলে এক্ষেত্রে হলো যে কার্যটা, সেটা হলো বলের দ্বারা কার্য। বোঝা গেল? তাহলে বলের দ্বারা কার্যটা কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে বলা হয় প্রযুক্ত বলের দ্বারা কার্য করেছে। অর্থাৎ যেটা আমি বললাম তোমাদের উদাহরণ দিয়ে, যে উদাহরণটা দেখো বইয়ের ভাষায় ওটাই বলেছে যে কোনো বস্তুকে কিছুটা উপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য তা নিচের দিকে পড়ে, অভিকর্ষ বলের অভিমুখে বস্তুর সরণ হয়। অর্থাৎ অভিকর্ষ বল তো যেটা বললাম যে অভিকর্ষ বল পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ এইদিকে পড়ছে, এইদিকে টানছে। আর বস্তুটা উপর থেকে ফেলে দেওয়ার জন্য সরণটা, অর্থাৎ বস্তুটার সরণ অর্থাৎ নিচের দিকে হচ্ছে, অর্থাৎ অভিকর্ষ বলও নিচের দিকে হচ্ছে আর বস্তুর সরণটাও নিচের দিকে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে হলো বলের দ্বারা কার্য। এটাই বোঝাতে চেয়েছে। আর বলের বিরুদ্ধে কার্যটা কি? যে তার বলের দ্বারা কার্য যেটা তার ঠিক উল্টোটা, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখের বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে। অর্থাৎ ধরো একটা বস্তুকে আমরা কোনো বস্তুকে উপরের দিকে তুললে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীত দিয়ে ক্রিয়া করে। অর্থাৎ যেটা আমি তোমাদের বললাম যে ধরো এটা হলো বিল্ডিং, এটা হলো ধরো ভূপৃষ্ঠ। তো এখন ভূপৃষ্ঠ থেকে এক ব্যক্তি একটা বলকে উপরের দিকে ছুড়ে দিল, তাহলে বলটা উপরের দিকে ছুড়ে দেওয়া মানে বলটা উপরের দিকে উঠছে, মানে বলটা সরণ হলো উপরের দিকে হচ্ছে সরণটা। কিন্তু পৃথিবী তো সবসময় কোনো অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে আর বস্তুটা সরণ হচ্ছে উপরের দিকে। তাহলে এটা কি হচ্ছে? এটা হলো তখন যে কার্যটা হবে সেটা হলো বলের বিরুদ্ধে কার্য, অর্থাৎ বল এদিকে হচ্ছে, সরণ এদিকে হচ্ছে, অর্থাৎ তখন যে কার্যটা হবে সেক্ষেত্রে বলা হয় যে প্রযুক্ত বল অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করে। তাহলে এটা গেল হলো তোমার বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। এরপর আমরা পড়ব যে কার্যহীন বল। কার্যহীন বলটা কি? যে কোনো বল যদি বস্তুর গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়া করে, অর্থাৎ আমি যেভাবে জিনিসগুলো বলবো সেভাবে তোমরা মন দিয়ে শুনবে, দেখবে একবারই বিষয়গুলো মাথায় ঢুকবে। কার্যহীন বলটা কি? যে কোনো বল যদি বস্তুর গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। দেখো আমি উদাহরণ দেবো, সবাই বুঝতে পারবে। তো তোমরা সবাই উদাহরণটা দেখো কি বলছে। যে কার্যহীন বল আমরা কি পড়ছি? যে কার্যহীন বল আমরা কার্য ইজিক্যাল টু কি জানি? কার্য ইজিক্যাল টু আমরা জানি বল ইন্টু হলো সরণ। এটা হলো কার্য ইজিক্যাল টু আমরা জানছি কি বল ইন্টু সরণ। তাহলে এখন আমাদের কার্য বের করতে লাগছে বল আর হলো সরণ। তাহলে আমরা সরণটা কি বললাম? যে ধরো এক ব্যক্তি এই আয়ত্তক্ষেত্র একটা আছে, যে এক ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং সেই এবি বরাবর গেল, বিসি বরাবর গিয়ে সিডি বরাবর এসে তারপর আবার এই বিন্দুতে আসলো। তাহলে এক্ষেত্রে হলো সরণ শূন্য। তাহলে এক্ষেত্রে যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো আবার সেই বিন্দুতে ফিরে আসলো, এক্ষেত্রে সরণ শূন্য হচ্ছে। তাহলে তখন ব্যক্তিটি কার্য তাহলে তখন কার্য কত হবে? তাহলে কার্য যেগুলো আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে যেহেতু সরণ শূন্য, তাহলে হলো বল ইন্টু শূন্য, অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে হচ্ছে শূন্য। তাহলে সেক্ষেত্রে কার্যটা হলো শূন্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সেখান থেকে যাত্রা শুরু করে সেই স্থানে ফিরে আসে সেক্ষেত্রে কার্যটা হলো শূন্য হবে, সেটাই বলেছে। অর্থাৎ এখন তোমাদের একটা কোশ্চেন করবে যে কোনো এক ব্যক্তি মাঠের চারপাশে ঘুরে আসলো, এক বিন্দু থেকে যাত্রা শুরু করে চারপাশ ঘুরে আবার সেই বিন্দুতে আসলো, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কত কার্য করলো? কার্য ইকুয়ালটা আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে যেহেতু ব্যক্তিটির প্রথম বিন্দু আর শেষ বিন্দু একই, তাহলে সেক্ষেত্রে সরণ শূন্য, তাহলে সেক্ষেত্রে কার্য হলো শূন্য। আর একটা কি বলেছে? আর একটা বলেছে হলো যে কোনো বল যদি বস্তুর গতির অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি যে কী বলেছে, যে বস্তুর গতির অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করে বলটি, তাহলে কোনো কার্য করে না। ধরো উদাহরণ যা দিয়েছে সেটা হলো যে কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হাঁটতে থাকলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না, কারণ এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে। অর্থাৎ কি বলেছে?
যে ধরো একটা ব্যক্তি, এটা হচ্ছে হলো, এটা ধরো ভূপৃষ্ঠ, তাহলে এই ভূপৃষ্ঠে এটা হলো অভিকর্ষ বল। অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ ধরো এইভাবে নিচের দিকে ক্রিয়া করছে। আর এক ব্যক্তি ধরো এই ভূপৃষ্ঠ বরাবর রাস্তা দিয়ে হাঁটছে, তাহলে হাঁটছে হলো এই দিকে হাঁটছে, আর অভিকর্ষ বলটা এইভাবে নিচের দিকে এইভাবে ক্রিয়া করছে। তাহলে দেখো তো এই যে ব্যক্তিটি এইভাবে হাঁটছে, আর এই অভিকর্ষ বলটা এইভাবে লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে এর মাঝের যে কোণটা, এই কোণটা কত, এই মাঝের এই কোণটা, তাহলে এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে না। অর্থাৎ যখন এই কোণটা 90 ডিগ্রি হবে তখন ওই ইয়েটাকে কার্যহীন বল বলা হয়। তাহলে বোঝা গেল? তাহলে দেখো এখন বুঝতে পারবে যে কী বলেছে, যে এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় থাকলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না, কারণ এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে। আর একটা বলেছে কার্যহীন বল কোনটা, যে বৃত্তাকার পথে আবর্তনশীল কোনো বস্তুর উপর যে অভিকন্ত্র বল ক্রিয়া করে। অর্থাৎ কোনো বস্তু যখন বৃত্তাকার পথে যেইভাবে ঘোরে, যে ছবিটা দেখো, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে এইভাবে ঘোরে, সেই ঘোরার সময় একটা বল কেন্দ্রের দিয়ে ক্রিয়া করে, সেটাকে বলে অভিকেন্দ্র বল। এই যে অভিকেন্দ্র বলটা এদিকে ক্রিয়া করছে, আর কোনো এক মুহূর্তে ধরো বস্তুটা যে তার অভিমুখ এই বরাবর, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি না, তাহলে এটাই বলেছে। অর্থাৎ বৃত্তাকার পথে আবর্তনশীল কোনো বস্তুর যে অভিকেন্দ্র বল ক্রিয়া করে তা বস্তুর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়াকলাপ করায় অভিকেন্দ্র বল কোনো কার্য করে না। তাহলে এটা হচ্ছে হলো কার্যহীন বল। তাহলে কার্যহীন বলটা কি, যে কোনো বল যদি বস্তুর গতির অভিমুখের সঙ্গে লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। অর্থাৎ এক্ষেত্রে এই যে বৃত্তাকার পথে আবর্তনশীল করার সময় অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল। আর একটা হচ্ছে উদাহরণ হচ্ছে কোনো ব্যক্তি যখন হাতে যে সমতল রাস্তা বরাবর হাঁটে তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করে না। এক্ষেত্রে সুটকেসের যে সরণ অভিকর্ষ বলের পরস্পর লম্বভাবে থাকে। অর্থাৎ যেটা বললাম আমি, এই যে এই বরাবর ব্যক্তিটি হাঁটছে, অভিকর্ষ বল তো সবসময় যে নিচের দিকে ধরো এটা ক্রিয়া করছে, তাহলে এক্ষেত্রে যে কোণটা এটা 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে যে বলটা সেটা কোনো কার্য করছে না, অর্থাৎ এটা হচ্ছিল কার্যহীন বল। তাহলে বোঝা গেল কার্যহীন বলটা। তাহলে এখন প্রযুক্ত বল দ্বারা সব ক্ষেত্রে কার্য হয় না, অর্থাৎ বল সবসময় কার্য করে না। কখন কার্য করবে না, তাহলে আমরা যে বলটা প্রয়োগ করব সেই বলটা সবসময় কার্য করবে না। কখন সেটা করবে না, যে বল প্রয়োগ করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ না ঘটে। অর্থাৎ আমি যেটা বললাম তোমাদের যে কার্য ইকুয়াল টু হলো বল ইন্টু স্মরণ। তাহলে যদি স্মরণই না হয়, স্মরণ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তো কার্য হবে না। তাহলে সেটাই বলেছে যে যদি স্মরণ না হয় তাহলে সেক্ষেত্রে কার্য হবে না। তো যদি স্মরণ না হয় তাহলে সেক্ষেত্রে কার্য হবে না। আর একটা কি, যে বল প্রয়োগ করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে তবেও সেক্ষেত্রে কোনো কার্য হয় না, সেটাই বলেছি। তাহলে আমরা কখন বল প্রয়োগ করলে যে সবসময় যে তুমি কোনো জায়গায় বল প্রয়োগ করছো, ধরো একটা ঘরের দেওয়ালে বল প্রয়োগ করছো, তাহলে সেই ঘরের দেওয়ালটা তোমার সরছে না, অর্থাৎ স্মরণ হচ্ছে না, তাহলে তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটা কোনো কার্য করছে না। অর্থাৎ বল যেখানে প্রয়োগ করবে সেই প্রয়োগ কিন্তু স্মরণ হতে হবে, তাহলেই তোমার কার্য করবে। যেহেতু ওখানে স্মরণ হচ্ছে না তাই সেখানে কোনো কার্য করছে না, এটাই হচ্ছিল মেন বিষয়। অর্থাৎ প্রযুক্ত বল সব ক্ষেত্রে কার্য করবে না। কখন কার্য করবে, যখন বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হবে তখন কার্য করবে, যদি স্মরণ না ঘটে তাহলে সেটা কার্য করবে না। আর একটা কখন, যে বল প্রয়োগ করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে, অর্থাৎ এই যে এটা বৃত্তপথে যখন কোনো বস্তু করে তখন এই যে অভিকেন্দ্র বলের সঙ্গে এই যে গতির অভিমুখ এটা 90 ডিগ্রি থাকছে, তখন সেই বলটাও কোনো কার্য করবে না। আর একটা হচ্ছিল যে সুটকেসে হেঁটে যাওয়ার সময় সমতল রাস্তা বরাবর সেটা, তো এক্ষেত্রে যখন কোনো স্মরণ হবে না সেক্ষেত্রে কার্য হবে না, আর যখন লম্বভাবে থাকবে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ আর বলের অভিমুখ সেক্ষেত্রে কোনো কার্য হবে না। তাহলে এটা গেল কার্যহীন বল। আর তারপরে চলে একক দেখো কি, আমরা কার্য ইকুয়াল টু কী জানি, কার্য ইকুয়াল টু জানি হচ্ছে বল ইন্টু স্মরণ। তাহলে আমরা কার্য ইকুয়াল টু কী জানি, কার্য ইকুয়াল টু জানি হচ্ছে বল ইন্টু স্মরণ। তাহলে কার্যের একক বার করতে গেলে আমাদের কী বার করতে হবে, বলের একক আর স্মরণের একক বার করতে হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে ফার্স্ট বার করি। সিজিএস পদ্ধতিতে আমরা বলের একক কী জানি, ডাইন, আর স্মরণ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য কি সেমি, অর্থাৎ তাহলে কার্যের এককটা দেখো আমরা ভেঙে বার করে ফেললাম, অর্থাৎ ডাইন ইন্টু সেমি গেল। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে দেখো, এসআই পদ্ধতিতে বলের একক কি, এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন আর স্মরণের একক হচ্ছে হলো মিটার, অর্থাৎ এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে হলো নিউটন ডট মিটার। অর্থাৎ এটা কার্যের একক আমরা এভাবে ভেঙে বার করলাম। অর্থাৎ কার্য ইকুয়ালটা আমরা জানি বল ইন্টু স্মরণ। তাহলে সিজিএসে হচ্ছে হলো বলের মান ডাইন, স্মরণ হচ্ছে হলো সেমি, অর্থাৎ সিজিএস একক ডাইন সেমি, আর এসআইতে হচ্ছে হলো নিউটন মিটার। অর্থাৎ
যেটা দেখো এখন যেটা বলেছে যে এই ডাইন সেমিকে আমরা লিখি আর্ক বলে থাকি। এই ডাইন সেমিকেই বলা হয় আর্ক, আর এই এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতিতে নিউটন যে সেমি সেটা হচ্ছিল জুল। তাহলে এটা হলো তোমার কার্যের একক। তাহলে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে আর্ক বা ডাইন সেমি, আর আন্তর্জাতিক বা এসআই পদ্ধতিতে হচ্ছে হলো জুল বা নিউটন মিটার। এছাড়া অভিকর্ষ একক হচ্ছে হলো গ্রাম সেমি, আর এসআইতে হচ্ছে হলো কিলোগ্রাম মিটার। এটা গেল। এবারে যে এককগুলো আমরা পড়লাম সেই এককগুলো কাকে বলে সেটা পড়ব। যে এক আর্ক কি? এক আর্ক মানে হচ্ছে হলো যে কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অনুকে 1 সেমি হয়, তবে সেই কার্যকে বলা হয় এক ডাইন সেমি বা এক আর্ক। অর্থাৎ কি? অর্থাৎ কার্য ইজিক্যালটা আমরা কি জানি? কার্য ইজিক্যালটা আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে অর্থাৎ অর্থাৎ এই এই জিনিস থেকেই আমরা বলতে পারো যে এই এক আর্ক, এই এক ডাইন সেমি বা এই এক আর্ক এটা কী জিনিস, এক আর্ক এটা কী জিনিস। অর্থাৎ এখান থেকেই বলতে পারবো যে কোনো বস্তুর উপর যদি আমরা এক ডাইন বল প্রয়োগ করি, তাহলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 সেমি হয়, তাহলে কি হয়? তাহলে যে কার্য করা হয় তাকে এক ডাইন বা 1 সেমি বলে, এক ডাইন সেমি বা এক আর্ক বলে। আর হচ্ছে হলো জুল। জুলটা কি? এটা যেহেতু এসআইতে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হয়, তবে যে কার্য করা হয় তাকে 1 নিউটন সেমি বা 1 জুল বলে। তাহলে এটা গেল তোমার কার্যের এককের সংজ্ঞা। আর যেটা অভিকর্ষ এককে বলেছে যে গ্রাম সেমি, অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে যে কার্য করা হয় তাকে 1 গ্রাম সেমি বলে। আর কিলোমিটারটা হচ্ছে হলো 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে 1 কিলোমিটার বলে। তাহলে এটা গেল। তাহলে এক্ষেত্রে আর একটা জিনিস এখানে তোমরা মনে রাখবে যে বিভিন্ন একক পদ্ধতিতে কার্যের এককের পারস্পরিক সম্পর্ক। যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 জুল। 1 জুল ইজিক্যাল টু কত? 1 জুল ইজিক্যাল টু হচ্ছে 10⁻7 আর্ক। এটা তোমরা মনে রাখবে। তাহলে 1 জুল ইজিক্যাল টু কত? 10⁻7 আর্ক। অর্থাৎ 1 জুল মানে আমরা জানি 1 নিউটন মিটার। তো 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ 1 নিউটন মানে আমরা জানি আবার 10⁻7 ডাইন। আগের চ্যাপ্টারে পড়েছো তোমরা 10⁻7 ডাইন। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। তাহলে এক্ষেত্রে 10⁵ আর এদিকে হচ্ছে 10⁵2, অর্থাৎ 10⁻7 আর্ক। এটা হলো গেল। তাহলে এটা হচ্ছে 1 জুল ইজিক্যাল টু তাহলে কত আসলো? 1 জুল ইজিক্যাল টু আসলো 10⁻7 আর্ক। এটা তোমরা মনে রাখবে। আর এক্ষেত্রে মনে রাখবে তোমরা যে কার্যের ব্যবহারিক একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক, এসআইতে হচ্ছে সেম, এসআইতে হচ্ছে জুল। কিন্তু যদি তোমাদের বলে যে কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক তখন বলবে যে জুল। অর্থাৎ সাধারণত যেভাবে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কার্যের ব্যবহারিক একক, সেটা হচ্ছে জুল এককে পরিমাপ করে থাকি। তো আজকে আমাদের যে টপিক পড়ানোর কথা ছিল যে ক্লাস 9-এর কার্যক্ষমতা ও শক্তির ফার্স্ট যে টপিকটা কার্য, তাহলে সেটা আমরা আজকে কমপ্লিট করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।